নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে রয়েছেন, প্রণয় বার্মা, তিনি ঢাকা থেকে হঠাৎ উড়ে এসে আমাদের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। সেই নিয়ে দুই বাংলায় একেবারে তোলপাড় চলছে। হঠাৎ কি এমন হলো যে রাষ্ট্রদূত হঠাৎ বাংলাদেশে থাকা রাষ্ট্রদূত, ভারতীয় রাষ্ট্রদূত, তিনি এসে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দেখা করলেন। সেই নিয়ে এখন খুব চরম উত্তেজনা, প্রচুর লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়া সর্বত্র। আর বাংলাদেশে তো আলোচনা তো হচ্ছেই, যথারীতি আলোচনা হওয়ার মতোই ব্যাপার। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, কাগজের জন্য একটু অপেক্ষা করছিলাম আমি। কাগজে যা বেরিয়েছে সেটা একটা হাস্যকর, যা শুনলে আপনার পিত্তি চটকে যাবে। সেটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড আমাদের এখানে লিখছে, সানডে মার্চ 30, 2025, মানে আজকে, ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল দ্বিবেদী, হাই কমিশনার ভার্মা ডিসকাস জিও স্ট্র্যাটেজিক ইস্যু। কি জিও স্ট্র্যাটেজিক ইস্যু বিনয় ভার্মার সঙ্গে করবে? কইয়েন্টা কর্তা ঘোড়ায় হাসবো, ব্যাপারটা সেরাম হয়ে গেল। আচ্ছা, তারপরে কি লিখছে দেখা যাক। ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ প্রণয় ভার্মা মেট ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইন নিউ দিল্লি ইয়েস্টারডে 28 মার্চ and discuss a range of geostrategic matters. রাষ্ট্রদূত জিওস্ট্র্যাটেজিক ম্যাটার নিয়ে নাকি আমাদের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছে। জিওস্ট্র্যাটেজিক ম্যাটার নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কি কথা হয়েছে সেটা প্রণয় বার্মাই বলতে পারবে, আর উপেন্দ্র দ্বিবেদী বলতে পারবে। তারপরে কি লেখা হয়েছে, দ্য ইন্ডিয়ান আর্মি শেয়ার দ্য ডিটেলস অফ দ্য মিটিং অন ইটস অফিসিয়াল ex-verified account. During their conversation, they focused on strengthening bilateral defense cooperation, enhancing military collaboration, মানে বাংলাদেশের মিলিটারির সঙ্গে আমাদের military collaboration, and exploring opportunity for joint initiative aimed and bolstering regional security. এই যা বলেছে না, তাতে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। বললাম না, কইয়ের না কর্তা ঘোড়ায় হাসবো। আসল হচ্ছে কিছু একটা বলতে হবে। মিটিংটা হয়েছে অন্য ব্যাপারে, কিছু একটা বলতে হবে, তাই এটা বাজারে একটা গল্প ছেড়ে দেওয়া হয়েছে। এবার ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স কি লিখছে, ইন্ডিয়ান মিলিটারি ভেরিফাইড এক্সপোস্টে তারা লিখছে এক কথা, যে কথাটা লেখা হয়েছে বিজনেস টেন্ডারে সেই একদম টু লিখে দেওয়া হয়েছে। শ্রী প্রণয় ভার্মা, হাই কমিশনার of India to Bangladesh, called on General Upendra Dwivedi, COAS, and discussed a range of geostrategic issues. They exchanged views on issues of mutual interest, focusing on strengthening bilateral defense cooperation, enhancing বললাম না, তো যা আছে তাই একেবারে লিখে দেওয়া হয়েছে। এইটা দেখে না, আমি গতকালকে থেকে এই খবরটা পাওয়ার পর থেকে গতকাল থেকে আমি খুব খবরটা নিয়ে উৎসুক ছিলাম যে আসল খবরটা কি। এটা তো লেখা হয়েছে, এটা তো আসল খবর নয়। তা বিভিন্ন জায়গায় ফোন টোন মেরে যা কথাবার্তা যেটা বললাম পুরোটা আপনাদের বলতে পারবো না। এটা হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার। কারণ বাংলাদেশে একটা রয়েছে, গোয়েন্দা এজেন্সি আছে, তারা নিশ্চয়ই কিছু খবরাখবর রাখে, আমাদের এজেন্সিতেও খবরাখবর রাখে। এর মধ্যে হয়েছে কি, এই যেটা সামনে আসছে দেখছেন, এটা হচ্ছে সামনেটা। এর পেছনে কি হয়েছে আমি আপনাদেরকে এবারে বলি। পুরোটা বলবো না, কিন্তু আগেও বলছি, আমি জানি কিন্তু বলবো না রাষ্ট্রীয় সুরক্ষার খাতিরে। যতটুকু বলা যায় আমি ততটুকু বলবো। এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যেটা উদ্ভূত পরিস্থিতি, সেটা নিয়ে ভারত খুব চিন্তায় আছে। এখন ব্যাপারটাকে পিছিয়ে যাচ্ছে, যত পিছোচ্ছে ভারতের টেনশন বাড়ছে, কারণ তত বেশি ভারতের উদ্বেগ বাড়ছে। কিন্তু
এখন এই যে ভারতের বা বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমাদের দেশে কিছু করতে গেলে তাহলে আমাদের পার্লামেন্টকে জানাতে হয়। পার্লামেন্টে সবসময় অল পার্টি মিটিং হয় না, তখন কি হয়, তখন একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেসিপি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আছে। কোনো বিতর্কিত বা গুরুত্বপূর্ণ বিষয় হলে সেই বিষয়টাকে স্টেটমেন্টের আকারে একেবারে জেসিপির কাছে জমা দেওয়া হয়। সেখানে প্রত্যেকটি দলের সদস্যরা থাকেন, তারা ওই কমিটির সমস্ত কিছু বিশ্লেষণ করেন। যে সুপারিশটা কমিটিতে করা হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করে তারা একটা রিপোর্ট দেন ওই সুপারিশের ওপরে হ্যাঁ অথবা না। এই সুপারিশটা পাওয়ার যখন গেছিল, তারপরে জয়েন্ট জেসিপির একটা মিটিং হয়, মিটিং এর একটা কপি এসে পৌঁছায় আমাদের গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট সেটা পড়ে গভর্নমেন্ট দেখে 27 তারিখে সেই মিটিং এর কপি এসেছিল, দেখে জেসিপি মানে ভারতবর্ষের সরকারের ওপরে পূর্ণ আস্থা রেখেছে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতবর্ষের যা করার সে ব্যাপারে জেসিপি সর্বদলীয়ভাবে তাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এরপর ডেকে পাঠানো হয় আমাদের বিনয় বার্মাকে। বিনয় বার্মা এসে এখানে যাদের সঙ্গে দেখা করেছেন, 3 মক্কেলের সঙ্গে দেখা করেছেন। মক্কেল বলবো না, আমাদের দেশের ভাই এত বড় বড় মাথা, মক্কেল তো বলা যাবে না, হাসি মস্করা করে, হাসি মস্করার জায়গা নয়। 3 জনের সঙ্গে দেখা করেছেন। তার একজন হচ্ছেন আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, একজন হচ্ছেন আমাদের হোম মিনিস্টার, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সঙ্গে ছিলেন অজিত দোভাল। জয়শঙ্করজি এখন বিদেশে, তাই তিনি ছিলেন না সেখানে। তার সঙ্গে পুরো বিষয় নিয়ে ভারতের সঙ্গে মানে বাংলাদেশের ব্যাপার নিয়ে ভারতবর্ষ তার পুরো ব্যাপারটাকে জানে, কারণ রাষ্ট্র দূতের কাছে সমস্ত খবরাখবর আসে। যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে খবরাখবর আসে, বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছেও সেরকম খবরাখবর আসে। যতটুকু জানা গিয়েছে তার কাছ থেকে, যেটা রাষ্ট্রদূত বিনয় বার্মা যেটুকু বলেছেন, যে এই যে যা জানতে চাওয়া হয়েছে, এই টোটাল এই যে যারা উচ্ছৃঙ্খল বাহিনী যারা আছে, হিজবুত আছে, তারপর জামাত আছে, তারপর আনসার বাংলা যে টিম আছে তারা আছে, আরো কিছু কিছু সশস্ত্র দল আছে, এদের সংখ্যা কত হতে পারে? তা প্রণয় বার্মা বলেছেন এদের সংখ্যা সর্বোচ্চ 10 লক্ষ হতে পারে। এখন 10 লক্ষ যদি হয়, 18 কোটি দেশের মানুষ যেখানে আছে সেখানে 10 লক্ষ ফিগারটাকে শতাংশ হিসেবে ভাগ করে নাও। সবটাই তো অঙ্কের খেলা, কোনো একটা কিছু করা মানে অঙ্কের খেলা। তো অঙ্কের খেলাটা হয়ে যাওয়ার পর এইবারে তারপর বলে আপনি তাহলে এক কাজ করুন, আপনি সেনাপ্রধানের সঙ্গে একবার দেখা করুন, দেখা করে এই যে অবস্থাটা, বর্তমান পরিস্থিতি, আভ্যন্তরীণ পরিস্থিতি কি বাংলাদেশের, সেই পরিস্থিতিটা তাকে ব্যাখ্যা করে আসুন। তিনি ওই পরিস্থিতি সমস্ত ব্যাখ্যা করতে গেছিলেন আমাদের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর কাছে। নইলে আপনারা বলুন, একটা রাষ্ট্রদূতের কি দরকার আছে মশাই ঢাকা থেকে উড়ে এসে সে নয়াদিল্লিতে আমাদের সেনাপ্রধানের সঙ্গে দেখা করবে? কোনো অর্থ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে হচ্ছে ভেতরে মানে গ্রাসরুট লেভেলে বাংলাদেশের কি পরিস্থিতি, আওয়ামী লীগ কোথায় কি অবস্থায় আছে, বিএনপি কি অবস্থায় আছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি অবস্থায় আছে, তাদের বক্তব্য কি, সব একেবারে জেনে নেওয়া হয়েছে। এবার প্ল্যান অফ অ্যাকশন গুলো তৈরি করা হয়েছে, তৈরি করা হচ্ছে। এর মধ্যে আমাদের সমস্ত সৈন্য তো সমস্ত কিছু রেডি ফেডি রয়েছে। গতকালকে থেকে আমাদের এখানে 2-4টা রাফাল টাফাল সমস্ত ওড়াউড়ি করছে। এদিকে মহড়া হচ্ছে, আর কি মানে ট্রেনিং হয় না, মহড়া হয় না, মহড়া হচ্ছে, ট্রেনিং বলবো না, মহড়া হচ্ছে। ওই হাসিমারা থেকে মহড়া হচ্ছে আর হিন্দান থেকে মহড়া হচ্ছে, ও সাঁই সাঁই করে উঠছে। আর একটা খবর পেলাম, বাংলাদেশের আকাশেও নাকি একটা যুদ্ধ বিমান, বাংলাদেশের যুদ্ধ বিমান নাকি কালকে না আজকে
উঠতে দেখা গিয়েছে। তার মানে চারিদিকে এখন যুদ্ধের দামামা। বাংলাদেশ যুদ্ধ করবেই, এখন যুদ্ধ করবেই বললে তো হলো না, যুদ্ধের তো কোনো অভিজ্ঞতা নেই। আমরা যেমন দেশভাগের পর থেকে আমরা যুদ্ধই করে আসছি, এই যুদ্ধের অভিজ্ঞতা তো নেই। একটা যুদ্ধের অভিজ্ঞতা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ বুঝে যাবে যে তারা কতটা মাটিতে আছে, কতটা জলে আছে, তারা সুন্দরবনে আছে নাকি ঢাকায় আছে। যুদ্ধক্ষেত্রে কিন্তু লড়া কিন্তু খুব মুশকিল। কারণ যে আপনার সঙ্গে 5 মিনিট আগে কথা বলেছে, দেখলেন যে পাতা খসার মতো তার দেহটা দাপ করে পড়ে গেল, সেইটাকে সহ্য করে নিয়ে পাল্টা বুলেট চালানো, সেটা কিন্তু খুব মুশকিল। যারা এইসব করে অভ্যস্ত তারা কিন্তু মানে এগুলো পারে। আমাদের সেনা কিন্তু পারে। যখন কার্গিল অ্যাটাক হয়েছিল ওই উঁচুতে, আমাদের শতাংশের হিসেব কি হয়েছিল জানেন? সেটা হচ্ছে 1:20, মানে একজন পাকিস্তানি সোলজার ভার্সেস 10-20 জন ভারতীয় সোলজার, সেই হিসেবে ওপরে ওঠো। মানে গুলি খাচ্ছে, কেউ থামছে না, গুলি খাচ্ছে থামছে না, গুলি খাচ্ছে থামছে, কত গুলি চালাবে? গুলি চালাচ্ছে, শেষে গিয়ে কিন্তু 2-1 জন গিয়ে পৌঁছে তাদেরকে মারছে। এইভাবে কার্গিল হয়েছিল। ফলে ভারতীয় সেনা যা লড়াই করতে করতে যে জায়গায় তাদের মানসিক দৃঢ়তা এতটা, বাংলাদেশের সেনা কি সেই বুলেট বুকে নিতে পারবে? প্রশ্ন হচ্ছে সেইটা কতক্ষণ বাংলাদেশের সেনা দাঁড়াতে পারবে। আর ওয়াকারুজ্জামান তিনি সুযোগ পেয়েও তিনি কিন্তু কাজটা করেননি। শোনা যাচ্ছে তিনি নাকি বিনয় বার্মার সঙ্গে কথাবার্তা বলেছেন, তিনি নাকি বলেছেন যে আমি ঈদের পর সমস্ত অ্যাকশন নেব। ভারতবর্ষ কোনোদিন বিশ্বাস করে না, আমি তো বিশ্বাস করি না, ছেড়ে দিন, আমাদের কোনো মিডিয়া বিশ্বাস করে না ওনাকে, কোনো রাজনৈতিক নেতাও বিশ্বাস করে না। কারণ ওই আলু ভাতে বার্কা চেহারা নিয়ে ওই ধমক দেওয়া পর্যন্ত ঠিক আছে, কেউ তার বেশি তার কিছু ক্ষমতা নেই। এখন 2 দিনের জন্য ট্যাঙ্কটা ঢুকিয়ে দেখুন না, ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো সমস্ত ব্যারাকে ফিরিয়ে নিন, দেখুন খেলা গিয়ে কিরকম ঘুরে যায়। 2 দিনের জন্য করুন, আপনি তা করবেন না। আপনি আপনার সেনাদের গুলি খাওয়ানোর জন্য, পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছেন। হন, আমরাও দেখি বাংলাদেশ প্রথম যুদ্ধ করে ভারতের সঙ্গে কতক্ষণ লড়তে পারে। যদি আদৌ হয়, যদি আদৌ সেই জিনিস হয়, আমি বলছি না হবেই, যদি আদৌ সেই জিনিস হয়, কারণ এই ব্যাপারে কিন্তু আমার কাছে কোনো সঠিক তথ্য নেই। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো হতে পারে যেদিকে এগোচ্ছে। কারণ জেসিপির কাছে এমনি যায় না, জেসিপি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এমনি কোনো সুপারিশ যায় না। আর তারা গুরুত্ব বুঝে তারা ঝটপট একেবারে 24 ঘন্টার মধ্যে তারা বৈঠকে বসে তারা সঙ্গে সঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় না। তার মানে ভারত ভেতরে ডিস্টার্ব হচ্ছে। ভারতের ডিস্টারবেন্স কিন্তু ভারত মেনে নেবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, যতদিন না পর্যন্ত সলিউশন বেরিয়ে আসছে যে ভারত কড়া ব্যবস্থা নেবে এবং এই জামাতি আর হিজবুতি যারা আছে তাদের সবাইকে উৎখাত করে ছাড়বে। এখন ডক্টর ইউনূস তিনি এখন ঠিক করুন যে তিনি কি করবেন। তিনি আবার একটা লবেঞ্চুস ঝুলিয়ে দিয়েছেন, গাদার আগে যেমন মূলো ঝোলায় তেমন একটা লবেঞ্চুস ঝুলিয়ে দিয়েছেন। তারেক রহমানকে তিনি নাকি প্রধান উপদেষ্টা বানাবেন, বানিয়ে তিনি এখন 2029 পর্যন্ত তিনি এখন মানে রাজত্ব করবেন। বাহ, দারুণ। আপনার স্বপ্ন ওই আপনারাই মাঝে মাঝে কমেন্টে লেখেন পাগলের সুখ মনে মনে, এই পাগলটার সুখ কিন্তু মনে মনেই হচ্ছে। দেখা যাক সুখ ক্ষণস্থায়ী হয় না 29 পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে ভারত সময় দেয়। তো আমার মনে হয় না 29 অবধি ভারত দীর্ঘস্থায়ী হওয়ার কোনো সুযোগ দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।